অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি বারবার গুলিয়ে যাচ্ছে। কোনটা নতুন, কোনটা পুরাতন, কোনটা কিভাবে হবে বারবার প্র্যাকটিস করার পরও মিলছে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবার টিউটোরিয়াল থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি নিয়ে। তো আজকে ক্লাসের পরে আশা করি অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না, কারণ আমি একদম বেসিক মানে সবচেয়ে সহজ যে সমন্বয়টা সেটা থেকে শুরু করে আর কি কি ঘুরিয়ে পেঁচিয়ে আর কি কি কঠিন ভাবে থাকতে পারে সমন্বয়গুলো, সেই সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ একদম বেসিক যেটা প্রাপ্য হিসাব, অর্থাৎ দেনাদার। প্রাপ্য হিসাব বা দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, আর রেওয়া মিলে প্রাপ্য হিসাব দেয়া আছে 20,000 টাকা। এটা একদম বেসিক। তাহলে আমরা এখানে কি করব, যেটা রেওয়া মিলে দেওয়া থাকে, রেওয়া মিলে যদি কোনো অনাদায়ী পাওনা দেওয়া থাকে বা সঞ্চিতি দেওয়া থাকে সেগুলো হচ্ছে পুরাতন সঞ্চিতি। আর যদি যেটা সমন্বয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে সবসময় নতুন সঞ্চিতি। তাহলে দেখো, এইখানে কোনো সঞ্চিতি নেই, অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবে 2000 টাকা যে আদায়যোগ্য নয়, এটা কি হবে? এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, এখানে কিন্তু রেওয়া মিলে কোনো অনাদায়ী পাওনা দেওয়া নেই বা সঞ্চিতিও দেওয়া নেই। তো এখানে নতুন অনাদায়ী পাওনা, এটা পরিচালন ব্যয়ে চলে যাবে 2000 টাকা, তাই তো? আর এটা যেহেতু সমন্বয়ের অংশ, সমন্বয়ে সবকিছু কতবার যায়? 2বার করে যায়। আর যেটা রেওয়া মিলে দেওয়া থাকে সেটা একবার করে যায়। তো সমন্বয়ের এই 2000 টাকা আর কোথায় যাবে? চলতি সম্পদ পাশে, সেখানে প্রাপ্য হিসাবের সাথে চলে যাবে। তাহলে এটার কাজ কি হবে? প্রাপ্য হিসাব যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা, সেখান থেকে এই নতুন অনাদায়ী পাওনাটা মাইনাস হবে 2000 টাকা। তাহলে এটা হচ্ছে একদম বেসিক, তাই তো? এরপর দেখো, প্রাপ্য হিসাবে 2000 টাকা আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসাব এর 5% কুঋণ সঞ্চিতি। এটা কি সমন্বয়ে যেহেতু দেওয়া আছে, এর মানে প্রাপ্য হিসাবের এই যে 2000 টাকা আদায়যোগ্য নয়, এটা কি অনাদায়ী পাওনা? কি অনাদায়ী পাওনা? নতুন অনাদায়ী পাওনা, কারণ এটা সমন্বয়তে দেওয়া আছে। এরপর প্রাপ্য হিসাবের যে 5% কুঋণ সঞ্চিতি ধরতে বলেছে, এটাও কি নতুন? এটা কি সমন্বয়তে দেওয়া আছে, তাই না? তাহলে এটা নতুন কুঋণ সঞ্চিতি, যেই 5% কুঋণ সঞ্চিতি এখানে বলা হয়েছে সেটা নতুন কুঋণ সঞ্চিতি। এরপর দেখো, রেওয়া মিলে প্রাপ্য হিসাব এবং কুঋণ সঞ্চিতি যথাক্রমে ৬২,০০০ এবং ৩,৫০০। রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত? ৬২,০০০ এবং কুঋণ সঞ্চিতি ৩,৫০০। এই যে রেওয়া মিলে কুঋণ সঞ্চিতি তাহলে দেওয়া আছে, সেটা কি হবে? পুরাতন কুঋণ সঞ্চিতি, পুরাতন কুঋণ সঞ্চিতি হবে, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। আর যেগুলো সমন্বয় ছিল সেটা কি? নতুন কুঋণ সঞ্চিতি। তো এক্ষেত্রে আমরা কি করব? দেখো, নতুন কুঋণ সঞ্চিতি, নতুন কুঋণ যেটা আছে আদায়যোগ্য নয় 2000 টাকা, এটা কোথায় চলে আসবে? পরিচালন ব্যয়তে চলে আসবে। নতুন কুঋণ কত? 2000 টাকা, পরিচালন ব্যয়তে চলে আসলো। এরপর কুঋণ সঞ্চিতি কত টাকা ধরতে বলেছে? 5%, প্রাপ্য হিসাবের 5%। তো এখানে আমাদের প্রাপ্য হিসাব কত? ৬২,০০০ টাকা, তাই না? তো এর ৬২,০০০ টাকার মধ্যে কি হয়েছে? ৬২,০০০ টাকার থেকে 2000 টাকা কি আমাদের আদায়যোগ্য নয়। তাহলে যেটা আদায়যোগ্য নয় সেটা আমরা কি করে দিব? মাইনাস। তাহলে আমাদের প্রাপ্য হিসাব কত হলো? ৬০,০০০ টাকা, তাই তো? তাহলে সেই ৬০,০০০ টাকার উপরেই হবে 5%। আবার বলছি, প্রাপ্য হিসাবের 5% বলেছে কুঋণ সঞ্চিতি ধরতে। তো আমাদের প্রাপ্য হিসাব ৬২,০০০ টাকা আছে, কিন্তু নেট প্রাপ্য হিসাব কত? সবসময় নেটের উপর পার্সেন্টেজ ধরতে হবে। তাহলে আমাদের এই যে আদায়যোগ্য নয়, এই আদায়যোগ্যটা বাদ দিয়ে নেট প্রাপ্য হিসাব হচ্ছে ৬০,০০০ টাকা। সেই ৬০,০০০ টাকার উপরে 5% ধরে কত আসলো? নতুন নতুন সঞ্চিতি কত হলো? ৩,০০০ টাকা। কারণ এটা আমরা বের করেছি সমন্বয় থেকে। আর কি বলেছিলাম? সমন্বয় যেটা বের করব সেটা হচ্ছে নতুন, তাই তো? তো নতুনটা কি হয়? যোগ হয়। নতুনটা কি হবে? যোগ হবে, আর পুরাতনটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের নতুন কুঋণ এখানে ২,০০০ টাকা, যোগ হলো নতুন কুঋণ সঞ্চিতি ৩,০০০ টাকা। এটা আমরা বের করলাম। আর পুরাতন, এখানে যে বলা ছিল যে পুরাতন কুঋণ সঞ্চিতি, পুরাতন কিন্তু বলে দেওয়া নাই, বলে দিয়েছিল যে রেওয়া মিলে আছে। রেওয়া মিলে থাকলেই কি পুরাতন? তাহলে পুরাতন কুঋণ সঞ্চিতি ৩,৫০০ টাকা। তাহলে পুরাতনটা কি হয়? বাদ হয়। নতুনগুলো যোগ হয়, পুরাতনটা বাদ হয়। পুরাতনটা বাদ দিলাম। এরপর এটা হচ্ছে ব্যালেন্সটা। এরপর এই কাজটা আবার কোথায় হবে? চলতি সম্পদ পাশে, প্রাপ্য হিসাবের সাথে। প্রাপ্য হিসাবের সাথে কি পুরাতনটার কাজ আর হবে? হবে না, কারণ রেওয়া মিলে যেগুলো থাকে কাজ একবারই হয়। তারপর তাহলে আমাদের এখানে কাজ হবে কি? এইটার
আর এইটার কাজ হবে এই 5% যে আমরা বের করেছিলাম 3000 টাকা, এখন তো বের করাই আছে অনাদায়ী পাওনা 2000 টাকা। তাহলে আমরা কি করব, নতুন যে অনাদায়ী পাওনা বা কুরিন মাইনাস করব, প্রাপ্য হিসাব থেকে মাইনাস করলাম 60,000 টাকা নেট প্রাপ্য হিসাব। এরপর আবার নতুন কুরিন সঞ্চিতি যেটা আমরা বের করেছি সেটাও মাইনাস করলাম। তাহলে আমাদের দেনাদার কত হলো, 57,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট দেনাদার হলো। এরপর দেখো 3 নাম্বারটা, 3 নাম্বারে কি বলেছে, কুরিন সঞ্চিতি, আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখলাম, কুরিন সঞ্চিতি 4,000 টাকায় উন্নীত করো। এটা সমন্বয়ে দেওয়া আছে, এর মানে কি, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, এটা তোমার বুঝে নিতে হবে। নতুন কুরিন সঞ্চিতি আর নতুন কুরিন সঞ্চিতি কি হয়, যোগ হয়। নতুন কুরিন কি হয়, যোগ হয়, আর পুরাতনটা মাইনাস হয়। আমি বারবার বলছি, রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 2,000 টাকা, আর দেনাদার দেওয়া আছে 60,000 টাকা, আর কুরিন সঞ্চিতি 2,500 টাকা। এই যে কুরিন সঞ্চিতি, এটা কোথায় দেওয়া আছে, রেওয়া মিলে, এর মানে এটা পুরাতন, তাই তো, এটা পুরাতন কুরিন সঞ্চিতি। এখন আমাদের কি হবে, পরিচালন ব্যয়তে কোনটা যাবে, পরিচালন ব্যয়তে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা আমাদের কত ছিল, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সাথে আমরা কি করব, নতুন অনাদায়ী যে পাওনা আর নতুন যে কুরিন সঞ্চিতি সেগুলো যোগ করব। তাহলে আমাদের নতুন কুরিন সঞ্চিতি দেয়া আছে না 4,000 টাকা, তাহলে পরিচালন ব্যয়তে কি হবে, প্রথমে রেওয়া মিলে অনাদায়ী পাওনা আসবে। এর আগে কিন্তু রেওয়া মিলে কোনো অনাদায়ী পাওনা ছিল না, তো রেওয়া মিলের অনাদায়ী পাওনা 2,000 টাকা। এরপর নতুন কুরিন সঞ্চিতি 4,000 টাকা, এই 6,000 টাকা, আর মাইনাস রেওয়া মিলে পুরাতন কুরিন সঞ্চিতি ছিল, পুরাতন কুরিন সঞ্চিতি সবসময় কি হবে, মাইনাস হবে, মাইনাস 2,500 টাকা। এরপর এটা কোথায় যাবে, চলতি সম্পদ পাশে। এই কাজটা কোথায় হবে, নতুন কুরিন সঞ্চিতির যে কাজটা, রেওয়া মিলে কিন্তু আমাদের এই যে অনাদায়ী পাওনার কাজ আর কুরিন সঞ্চিতির কাজ আমরা একবার করে করেছি। রেওয়া মিলের কাজ সবসময় কতবার হবে, একবার করে, একবার করে করেই একটা টিক দিয়ে দিবা, তাহলে আর বারবার খুঁজতে হবে না যে কাজ হয়েছে কিনা, বাদ পড়েছে কিনা কোনোটা। তো চলতি সম্পদে আমাদের দেনাদার ছিল কত, 60,000 টাকা, আর আমাদের যে নতুন কুরিন সঞ্চিতি ছিল সমন্বয়তে, সেটা আমরা মাইনাস করব। তাহলে নতুন কুরিন সঞ্চিতির কাজ আমাদের দুইবার হয়ে গেল, এখানে একবার হয়ে গেল আর এখানে একবার হয়ে গেল, এভাবে হবে। এরপর চলো 4 নাম্বারটা দেখা যাক। এরপর দেখো 4 নাম্বারটা, মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা ধার্য করো। তো এটা দেখতে কিন্তু নর্মালি মনে হচ্ছে যে অনাদায়ী পাওনা 5,000 টাকা, কিন্তু এই মোট শব্দটাতেই হচ্ছে সমস্যা। আচ্ছা দেখো, এরপর দেনাদারে 5% সঞ্চিতি ধরো, আর রেওয়া মিলে দেওয়া আছে দেনাদার 82,000, অনাদায়ী পাওনা 3,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000, অর্থাৎ রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা আছে এটা কি পুরাতন অনাদায়ী পাওনা। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতিতে দেওয়া আছে রেওয়া মিলে, এর মানে কি এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন আসছি মোট এর ব্যাপারে। এই যে মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা দেওয়া ধার্য করতে বলা হয়েছে, এর মানে পুরাতন আর নতুন মিলে টোটাল 5,000 টাকা। শুধু নতুন কিন্তু এখানে যে বললাম যে আমি একটু আগে যে সমন্বয় যেটা থাকবে সেটা নতুন, তাই তো, সমন্বয়টা নতুন, কিন্তু এখানে বলা আছে যে মোট, অর্থাৎ কি পুরাতন আর নতুন মিলিয়েই কিন্তু 5,000 টাকা, এইটা বোঝানো হয়েছে। এর মানে আমাদের পুরাতন কত ছিল, পুরাতন 3,000 টাকা, বলেছে যে 5,000 টাকা টোটাল, এর মানে নতুন কত, নতুন কত, নতুন হচ্ছে 2,000 টাকা। এর মানে আমাদের মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা, আমাদের রেওয়া মিলে আছে পুরাতনটা যদি 3,000 টাকা হয়, এর মানে বাকি 2,000 হচ্ছে নতুন, এর মানে এখানে নতুন অনাদায়ী পাওনা কত, 2,000 টাকা। এইভাবে নতুন অনাদায়ী পাওনাটা বের করবা। তাহলে দেখো, তো প্রথমে আমরা কি করি, পুরাতন যে অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে আছে, পুরাতন অনাদায়ী পাওনা 3,000 টাকা, এরপর যোগ করে দিব নতুন অনাদায়ী পাওনা, ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা। কি করলাম, যে 5,000 টাকা টাকা থেকে 3,000 টাকা মাইনাস করে, একটু আগে যেটা বললাম মাইনাস করে দেখালাম, এখানে কত হলো, 2,000 টাকা। এরপর যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000, এটা কিভাবে বের করলাম, দেখো বলেছে দেনাদারের 5% সঞ্চিতি ধরো, দেনাদার কত, 82,000 টাকা হচ্ছে দেনাদার। দেনাদার থেকে আমরা কি করি, নেট দেনাদার বের করি, যেহেতু এখানে নতুন অনাদায়ী পাওনা আছে, অনাদায়ী পাওনাটা আমরা কি করব, মাইনাস করলে আমাদের নেট দেনাদার বের হবে। অনাদায়ী পাওনা আমরা কত হিসাব করেছিলাম, পুরাতন অনাদায়ী পাওনা ছিল 3,000 টাকা, মোট অনাদায়ী পাওনা 5,000 টাকা, অর্থাৎ নতুন কত, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 2,000 টাকা। এর মানে 2,000 টাকা বাদ দিব, আমাদের নেট দেনাদার কত তাহলে, 80,000, এইটার উপর 5%।
তাহলে বললো যে দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরো। এটা কিসের উপর ধরবো? 80,000-এর উপর 5% ধরে আমার এই 4,000 টাকা আসলো। এর মানে অনাদায়ী পাওনা 3,000, নতুন অনাদায়ী পাওনা 2,000, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টোটাল। এরপর আমাদের রেওয়া মিলের যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, আমি কি বলেছি? রেওয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা সবসময়, এটা কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর এটা সবসময় কি হয়? মাইনাস হয়। এটা মাইনাস হবে 4,000 টাকা। এরপর দেখো চলতি সম্পদ। চলতি সম্পদে কি হবে? দেনাদার 82,000 টাকা, নতুন অনাদায়ী পাওনা আমরা মাইনাস করলাম 2,000 টাকা, এখানেও এটা বুঝিয়েছি। এখান থেকে আবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা 4,000 টাকা বের করলাম, সেটাও মাইনাস করলাম। তাহলে আমাদের সমন্বয়ের অংশগুলো কয়বার করে আসলো? এভাবে 2বার করে। এগুলো একবার করে এসেছে এখানে। এরপর এই যে অনাদায়ী পাওনা, আমাদের এখানে 2,000 টাকা বের করলাম, সেটা কোথায় গেল? আবার এখানেও আসলো, এখানেও আসলো, 2বার আসলো। আবার এই যে 4,000 টাকা বের করলাম সঞ্চিতির, এটাও এখানেও আসলো, এখানেও আসলো, তাহলে কি 2বার গেল। তাহলে সমন্বয়ের এগুলো, আমি বারবার বলছি, সমন্বয়ের গুলো 2বার যাবে। এখানে একবার আসলো আর এখানে একবার আসলো। আচ্ছা দেখো 5 নম্বরে এখানে বলেছে কুড়িন সঞ্চিতি আরো বৃদ্ধি করো 2,000 টাকা। কুড়িন সঞ্চিতি আরো বৃদ্ধি করতে বলেছে। কত থেকে আরো বৃদ্ধি করতে বলেছে? তাহলে আমরা দেখি রেওয়া মিলে কি ছিল? রেওয়া মিলে ছিল কুড়িন সঞ্চিতি, অর্থাৎ পুরাতন যে কুড়িন সঞ্চিতি ছিল সেটা ছিল 3,000 টাকা। আর যেটা সমন্বয় সেটা কি নতুন? নতুনটা বলেছে কি আরো 2,000 টাকা বৃদ্ধি করো। এর মানে কি 3,000 টাকা ছিল, আরো 2,000 টাকা বৃদ্ধি করে নতুন কুড়িন সঞ্চিতিকে 5,000 টাকা করতে বলা হচ্ছে। আচ্ছা রেওয়া মিলে দেনাদার ছিল 65,000 টাকা, কুড়িন ছিল 4,000 টাকা, আর কুড়িন সঞ্চিতি ছিল 3,000 টাকা। তাহলে এখন কুড়িন সঞ্চিতি যে আরো বৃদ্ধি করতে বলেছে 2,000 টাকা, কুড়িন সঞ্চিতি, তো কুড়িন সঞ্চিতি পুরাতনটা কত? 3,000 টাকা, আরো বৃদ্ধি করো মানে কি আরো বাড়াও, আরো বাড়াও 2,000 টাকা। তাহলে কত হলো? নতুন কুড়িন সঞ্চিতি 5,000 টাকা হলো কিন্তু। তাহলে এর মানে কুড়িন 4,000 টাকা, নতুন কুড়িন সঞ্চিতি এই 5,000 টাকা যোগ করলাম, আর যে পুরাতনটা তো মাইনাস হয়, এই 3,000 টাকা মাইনাস করলাম। আবার চলতি সম্পদে দেনাদার থেকেও এই নতুন কুড়িন সঞ্চিতি যে 5,000 টাকা হিসাব করলাম, সেটা মাইনাস করলাম। এবার চলো 6 নাম্বার দেখা যাক। অনাদায়ী পাওনা সঞ্চিতি দেনাদারের 5% এবং বাট্টা সঞ্চিতি 2%। আর রেওয়া মিলে দেনাদার আছে 80,000 টাকা, অনাদায়ী পাওনা অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা, যেটা রেওয়া মিলে সেটা পুরাতন অনাদায়ী পাওনা 3,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 টাকা। তাহলে এখানে দেনাদারের উপর যে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর এটা হলো বাট্টা সঞ্চিতি নিট দেনাদারের উপর 2%। তাহলে আমরা প্রথমেই কি করব? দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে বের করব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে বের করব। আমরা দেনাদারের সাথে যদি কোনো সমন্বয় থেকে থাকে, অনাদায়ী পাওনা থাকে, তখন আমরা দেনাদার থেকে মাইনাস করে তারপর পার্সেন্টেজটা ধরি, কিন্তু এখানে নতুন অনাদায়ী পাওনা নেই, এজন্য দেনাদার থেকে আর কিছু মাইনাস হয়নি, সরাসরি দেনাদারের উপর 5% ধরে হয়েছে 4,000 টাকা। এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর কি করব? এই সঞ্চিতিটা আবার বাদ দিতে হবে বাট্টা সঞ্চিতি বের করার জন্য। বাট্টা সঞ্চিতি বের করার জন্য এই দেনাদার 80,000 টাকা থেকে এই সঞ্চিতিটা বাদ দিয়ে সেই টাকার উপর 2% ধরতে হবে। এটা হচ্ছে বাট্টা সঞ্চিতি। তাহলে এটা কাজটা কোথায় হবে? পরিচালন ব্যয়তে আমরা পুরাতন অনাদায়ী পাওনা রেওয়া মিলেরটা 3,000 টাকা আনবো। এরপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা বের করেছি, যেটা 2বার যাবে, তাই তো 2বার যাবে, এখানে একবার, সম্পদ পাশে একবার, এখানে 4,000 টাকা যোগ করার পর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কি করে দেই? মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম। মাইনাস করার পর হলো 4,500 টাকা, এবং বাট্টা সঞ্চিতি বের করেছি কত? 1,520 টাকা, 1,520 টাকা। এটা এটার সাথে যোগ করেও দেখানো যাবে, আলাদাও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আলাদা বাট্টা সঞ্চিতি 1,520 টাকা এভাবেও দেখানো যাবে, আবার এটার সাথে যোগ করেও বসানো যাবে টাকার ঘরে। এখন সম্পদ পাশে আমরা কি করব, কিভাবে দেনাদারের কাজটা করব? দেনাদারের দেনাদার থেকে আমরা করব কি, দেনাদার যে 80,000 টাকা আছে সেখান থেকে আমরা মাইনাস করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি।
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা মাইনাস করে দিব, থাকলো 76,000 টাকা। এবং এই 76,000 টাকার উপরে আমরা যে 2% বাট্টা সঞ্চিতি ধরেছি, সেই বাট্টা সঞ্চিতিটাও আমরা মাইনাস করে দিব 1,520 টাকা। আর ব্যালেন্সটাই হবে নেট দেনাদার, এটা চলতি সম্পদে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর 7 নাম্বারটা দেখো, দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি। দেওয়া মিলে প্রদত্ত বাট্টা 3,000, দেনাদার 60,000 টাকা এবং দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি 2,000 টাকা। এখানে কিন্তু কোনো কুড়ির নেই। আচ্ছা, কুড়ির নেই, তাহলে এই যে বাট্টা সঞ্চিতির যে কাজটা, এটা দেখো আমরা কিভাবে করব। আমরা প্রদত্ত বাট্টার সাথে কাজ করব। এখানে পরিচালন ব্যয় প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা যেটা দেওয়া থাকবে রেওয়া মিলে, সেটা প্রথমে লিখব। প্রদত্ত বাট্টার সাথে আমরা কি করব, নতুন যে বাট্টা সঞ্চিতি ধরতে বলেছে, বাট্টা বাট্টা সঞ্চিতি 4%, দেনাদারের উপর 4%, দেনাদার কত, 60,000 টাকা। 60,000 টাকার 4% 2,400 টাকা। দেনাদারের সাথে যদি এখানে কোনো সমন্বয় থাকতো, অনাদায়ী পাওনা থাকতো, সমন্বয়ে আমরা মাইনাস করে নিতাম। যদি বিক্রয় থাকতো, ধারে বিক্রয় আমরা প্লাস করে নিতাম। তাহলে দেনাদারের সব সমন্বয় করার পরেই আমরা যে দেনাদারের উপর পার্সেন্টেজটা ধরি, আমি আবারও বলছি, সব সময় দেনাদারের সমন্বয় করার পর যেটা থাকবে, দেনাদার যে নিট দেনাদারটা থাকবে সেটার উপর পার্সেন্টেজ ধরতে হবে। তাহলে এখানে 2,400 টাকা আমরা কি করে দিব, যোগ করে দিব। আর যে পুরাতন আছে, পুরাতন পুরাতন যে দেনাদারের বাট্টা সঞ্চিতি আছে, পুরাতন কিভাবে, এটা রেওয়া মিলের ভিতরে, রেওয়া মিলের ভিতরে আমরা একটু আগে বলেছিলাম যে কুড়ির সঞ্চিতি যদি রেওয়া মিলের ভিতর থাকে সেটা হচ্ছে মাইনাস হবে, সেটা হচ্ছে পুরাতন। আর এখানে দেনাদারের যে বাট্টা সঞ্চিতি আছে, এটাও রেওয়া মিলের মধ্যে, এটা পুরাতন বাট্টা সঞ্চিতি, এটা মাইনাস হবে। তাহলে দেনাদারের বাট্টা সঞ্চিতি পুরাতন, তাই তো, পুরাতন, সেটা কি হবে, মাইনাস হবে 2,000 টাকা, 3,400। এরপর দেনাদারের ওখানে কিভাবে কাজ হবে, চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে যে চলতি সম্পদ থাকে, সেখানে এই দেনাদারের কাজটা কিভাবে হবে। দেনাদার 60,000 টাকা, এখান থেকে জাস্ট এখানে সমন্বয়ে আর অন্য কিছু নেই, জাস্ট বাট্টা সঞ্চিতির কাজ হবে। বাট্টা সঞ্চিতি আমরা 4% কত বের করেছিলাম, 2,400 টাকা, এটা জাস্ট মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে যে কয়টা অনাদায়ী পাওনা নিয়ে যে কয়টা সমন্বয় দেখালাম, আশা করি এর বাহিরে আর আসবে না। আর তোমরা যারা এসএসসি তে আছো, তাদের তো এত কঠিন আসবে না, তারপরেও এগুলো জেনে রাখা ভালো। আর যারা এইচএসসি তে আছো, তারা তো অবশ্যই এগুলো দেখবা। আর এর বাহিরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অনাদায়ী পাওনা নিয়ে, অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।